সবাইকে স্বাগত জানাচ্ছি রুনা লায়লার সুর ও কিংবদন্তি অবলম্বনে রচিত আমার উপন্যাস মায়ের সিংহাসনের দ্বিতীয় পর্বে। এই পর্বের শিরোনাম বাসনার সেই নদী তীরে। স্বপ্ন ভেবে কেঁদো না গো বেদনাতে। সারা দেশে তখন জঙ্গি হামলার উৎপাত। লাইব্রেরি থেকে শুরু করে শপিং মল সবখানে ব্যাগ পকেট চেক করে তারপর ঢুকতে দেয়। কখন কোথায় বোমা পড়ে এই ভয় একটু হলেও সবার মনেই। এর মধ্যে মাসের প্রথম সোমবার বাগমারা থেকে এক ছাত্র এসে উঠল আমার পাশের রুমে। চাহনি কেমন খালি খালি। আমার বেশিরভাগ কথার উত্তরও দিল না। তাই ডাইনিং স্পেসে ব্যাগ রেখে ছেলেটা বাইরে চলে যেতেই ভীতি অথবা সাহসের তাড়নায় আমি তার ব্যাগ দুইটা ধরে দেখলাম। একটার ভেতর মনে হলো ছোট ছোট বহু কৌটা জমানো ডেনিম ব্যাগ, আর ট্রাঙ্কে দেখলাম খুব দামি তালা ঝুলছে। সন্দেহ আরো ঘন হলো যখন ট্রাঙ্কটা তুলতে গিয়ে দেখি অস্বাভাবিক ভারী। হোস্টেলের কাউকে কিছু না বলে তৎক্ষণাৎ আমি রিক্সা নিয়ে চলে গেলাম পাঠানপাড়া। থামলাম রিপোর্টার গলিতে। যার কারণে রাস্তার এই নাম দরজা খুলে দিলেন তিনি নিজে। হাঁপাতে হাঁপাতে তাকে কতখানি কি বললাম পরিষ্কার মনে করতে পারি না। রিপোর্টার সাহেবের পর আমাকে ফোনে কথা বলিয়ে দিলেন নগর পুলিশের সবচেয়ে বড় অফিসারের সাথে। আমাকে বলা হলো রাত 1:30টায় অভিযান। আমি যেন উপস্থিত থেকে সহযোগিতা করি, তবে ঘুণাক্ষরেও আর কোনো মানুষ যেন টের না পায়, এমনকি আমার সবচেয়ে কাছের বন্ধুরাও না। পুলিশ এসেছিল নির্ধারিত সময়ের মিনিট 20 আগেই। আমি বাদে প্রায় সবাই ততক্ষণে ঘুম না হয় পড়াশোনায় ব্যস্ত। গাড়িবহরের শব্দ, বুটের আওয়াজ আর দরজায় তীব্র করাঘাত আমার কানেই বলা বাহুল্য প্রথম এলো। দুরু দুরু মন নিয়ে দরজা খুলতেই একটা অত্যাধুনিক বন্দুকের নল দেখলাম সোজা আমার কলিজা বরাবর তাক করা। আজকে হোস্টেলে ফিরে অসহায়ের মতো কেবল ঘড়ি দেখছি বারবার। চোখে বিন্দুমাত্র ঘুম নাই। 2টার একটু আগে ঝমঝম করে বৃষ্টি নামলো। ওয়াকম্যান আর হেডফোনটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নতুন ক্যাসেটগুলো থেকে একটা একটা করে গান শুনছি। আমাদের নিচতলার বারান্দায় দাঁড়ালে 3টা রঙিন পোস্ট বক্স দেখা যায়। 2-1জন কালে ভদ্রে খামও ফেলে এদের ভেতর। বক্সগুলো দেখলে কোনো একজনকে চিঠির পর চিঠি লিখে উত্তর না পাওয়া রাগ এসে আমার মাথায় পোড়া কাঠ হয়ে জ্বলতে থাকে। ওইদিকে যত পারি তাই কম তাকাই। আজকে এড়াতে পারলাম না। বারবার চোখ চলে যাচ্ছে আর কানে বেজে চলেছে অন্তর থেকে অন্তরের দূরত্ব নাই করে দেয়ার বাসনা জাগানো সুর। বিরহে ভেঙে পড়া শরীরে আশ্বাস হয়ে বাজছে শীতল প্রেম কাহিনী। যখন দক্ষিণ বাতাস গায় পরশ বুলাবে এসে, যেন এসে গেছি আমি অবশেষে বাসনার সেই নদী তীরে। খোলা বুকে উত্তরের বাতাস বিচ্ছে কাটার মতো। পায়ের নিচে মাতাল পৃথিবী বিরতিহীন দুলছে। বিরহের নেশা সবসময় তীব্রতর। বিচ্ছেদের ভয় বন্দুকের নলের চেয়েও হিংস্র হয়ে উঠতে পারে যখন তখন। অপার্থিব কণ্ঠ ভেজা গানটার প্রভাবেই বোধ হয় পোস্ট অফিসের সামনের রাস্তা হয়ে যাচ্ছে ঘোলা নদী। ঢেউয়ের শব্দে মুখর হয়ে আবছা আলোয় দেখলাম একটা হুড়তোলা রিক্সা ছুটে আসছে। বারান্দার সামনে নামলো তার সিক্ত সাওয়ারি। খয়েরি চাদরে লেপ্টে আছে ভেজা চুল, হাতে কাচের চুড়ি। বুকে চেপে রাখা রজনীগন্ধার সাথে হেসে সে মিশে যাচ্ছে অভিসারের ঘূর্ণি স্রোতে। মানুষ ভাবতে, লিখতে এবং বলতে ভালোবাসে। তারা পৃথিবীর দীর্ঘ জলস্রোতগুলোকে অসংখ্য সুন্দর নাম দিয়ে ধন্য করেছে। যমুনা, টেমস, ব্রহ্মপুত্র, ভোলগা, মহানন্দা, সিন্ধু, জর্ডান, অ্যামাজন, ধানসিঁড়ি, নীল, গঙ্গা, সুরমা, রাইন, দজলা, সোমেশ্বরী। কিন্তু এই নামগুলোর কোনো প্রয়োজন নদীরা কোনো দিন বিন্দুমাত্র অনুভব করে নাই। মানুষের ভাষা, শব্দ, উচ্চারণে তৈরি এই নামগুলোকে আদতে তারা উপেক্ষা এবং অবিশ্বাস করে এসেছে যুগের পর যুগ। বরং দেখা গেছে শ্রুতিমধুর নামগুলো ধীরে ধীরে জৌলুস হারায়। কেবল নদীর নাম হয়ে বেঁচে না থেকে বছর বছর নতুন করে তাদের জন্ম হয়।
বেড়ে উঠতে থাকে ভাত রুটির হোটেল, কোচিং সেন্টার, ফটোকপির দোকান, শপিং মল ইত্যাদি বিচিত্র পরিচয়ে। সমুদ্রগামী জলের ধারাগুলো এভাবে নামের মালিকানা গৌরব হারিয়ে বহুবার আহত ও ক্ষুব্ধ হয়েছে। তারা মানুষের চোখ চুল হাতের দিকে চেয়ে যতবার যখনই সম্ভব জানাতে চায় প্রচণ্ড গুরুত্বপূর্ণ এক সত্য: এই গ্রহের সব গতিময় জলরাশি আসলে একাকার, সবাই আসলে একজন। তাদের তাই কোনো অজুহাতে আলাদা নামের প্রয়োজন পড়ে না। এমনকি নদও যা, নদীও তাই। আর পুরো দুনিয়াতে মূলত একটাই নদী তীর, এর শুরু থেকে শেষ, আবার শেষ থেকে শুরু। এপার ওপারের খেলাও শেষমেশ মানব সৃষ্ট মোহ কেবল। একুল ওকুল পারাপার বলতে মানুষ যা বুঝে নদী তা স্বীকার করে না। পাড় ভেঙে, পলি ঢেলে, ভাসিয়ে এবং ডুবিয়ে নদী যে দরকারি আলাপটুকু করতে চায়, মানুষ তা ইচ্ছায় অথবা অনিচ্ছায় এক অক্ষরও বুঝতে পারে না। এই যে পুরো দুনিয়াতে কেবল একটাই নদী তীর, তার কোনো এক নাতিশীতোষ্ণ বাঁকে আমাদের সুর সচেতন ছোট্ট স্বাধীন রাজ্য। ক্ষুদ্র আয়তন হলেও মানুষ অনেক, অভাব অভিযোগও বেশি। কিন্তু এখানে জনগণ যে যার মতো শৌখিন। গান বাজনা নিয়ে প্রায় সবাই অল্প বিস্তর জ্ঞান রাখে। উদাসী সুর, কবিতার বাণী আর মোহময় কণ্ঠের কদর সব থেকে বেশি। ভালো গানের কোনো হিসাব কেউ রাখে না, এত অসংখ্য রকম সুর ছড়িয়ে আছে 10 দিগন্তে। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে ব্যস্ততম রাজধানী, সঙ্গীত নিয়ে হাজার রকম আয়োজন চলে 6 ঋতু 12 মাস। রেডিও, টেলিভিশন, ম্যাগাজিনে গায়ক গায়িকাদের দাপুটে পদক্ষেপ চোখে পড়ার মতো। এবং সবচেয়ে জমজমাট যজ্ঞ শুরু হয় রাজ্যটির বয়স 16 বছর পূর্ণ হলে। কার্তিক মাসের মাঝামাঝি, রাত 10:30 মানে তাই হালকা শীতল বাতাস আর নতুন কুয়াশা। শহুরে গ্রামীণ সমস্ত রাস্তাঘাট জনশূন্য। কোটি কোটি চোখ বরং চেয়ে আছে কয়েক লক্ষ টিভি পর্দায়। গ্রামীণ উঠান, চায়ের দোকান, নাগরিক বৈঠকখানা, ক্লাব ঘর, খেলার মাঠ, কোথাও রঙিন, কোথাও সাদা কালো। সবাই এক রাজকীয় অভিষেক উপভোগের অপেক্ষায় আকুল হয়ে আছে। চাঁদ তারায় আকাশ ঝলমল করছে। জমিনে হেমন্তের ঘাস গুল্মে ফুটে আছে মৌনচাটন ফুল। সব ছাপিয়ে এক সুরের সুলতানার গীতিময় নাম ভেসে উঠল, প্রথমে মাতৃভাষায়, তারপর ইংরেজি অক্ষরে। কেঁপে উঠল পাদপ্রদীপ, মঞ্চে মিশে আছে সূর্যাস্তের রং। সাদা পর্দা এলোমেলো হাওয়ার তালে দুলছে। মুহূর্তে আমাদের মনোযোগী নজর এসে বিঁধল দ্যুতিময় এক ছায়া। তবলার হালকা তালে গিয়ে এসে গানের রানী দাঁড়ালেন ঠিক প্রদীপের মাঝখানে। আর ভেসে আসলো তার ভুবন ভুলানো আওয়াজ। সোনালি পাড়ের কাতান শাড়ি গায়ে সুর সম্রাজ্ঞী গাইতে শুরু করলেন গাঢ় কবিতায় বসানো এক নজিরবিহীন সুর। বাসনার সেই নদী তীরে চিনে নিও প্রিয় সাথীরে, স্বপ্ন ভেবে কেঁদো নাকো বেদনাতে। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। ঘুমে নিঝুম চারিদিক। জমকালো আয়োজনটি করা হয়েছিল প্রতিবেশী 7 রাজ্যের সম্মিলনে। এই 7 ভূখণ্ডে এমনিতে সুর নিয়ে অলিখিত যুদ্ধ চলে 12 মাস। এর মধ্যে 3 দেশ কয়েক দশক আগেও এক ছিল। সুরের রাজধানী ছিল তখন আরব সাগর ঘেরা এক জনাকীর্ণ শহর। বলতে গেলে সেই সময় থেকেই নারী শাসনে অভ্যস্ত এই 3 রাজ্যের সুর পিপাসু বিচিত্র জনগণ।